আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে যে প্রোনাউনের টোটাল একটা হচ্ছে মানে ক্লাস আমরা কিন্তু প্রকারভেদের উপরে নিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রোনাউনের ব্যবহার নিয়ে আমরা শিখবো, ঠিক আছে? আমরা কি করবো আজকে? প্রোনাউন এর ব্যবহার নিয়ে শিখবো। আচ্ছা, সো আমরা আজকে শিখবো হচ্ছে প্রোনাউনের কি ব্যবহার নিয়ে। এখন প্রোনাউন কয় প্রকার? আমরা প্রোনাউন 5 প্রকার পড়ছি, হ্যাঁ? তো তার মধ্যে প্রতিটা প্রোনাউন মানে যেগুলো আছে সেগুলো বেশিরভাগই হচ্ছে বাক্যের শুরুতে বসে, ঠিক আছে? তো তাহলে বাক্যের মানে মাঝে বা শেষে, শুরুতে মানে একটু ঝামেলা আছে কোনটাতে? সেটা হচ্ছে এক না প্রোনাউনে আছে, সেই প্রোনাউনটার নাম হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, সো রিলেটিভ প্রোনাউনই হচ্ছে একমাত্র প্রোনাউন যে প্রোনাউনটা কি এটার মানে এটার ব্যবহার নিয়ে আমাদের একটু ডিটেলসে জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমার লেখা একটু এখানে মানে খারাপ হয়, কারণ হচ্ছে যে মানে আমি হোয়াইট বোর্ডে লিখতে একটু অভ্যস্ত কম, তো আহ, বিষয়টা একটু কনসিডার করবা। তো রিলেটিভ প্রোনাউনটা আসলে কি? রিলেটিভ প্রোনাউনটা আসলে কি এটা আমাদেরকে জানতে হলে আমাদের বুঝতে হবে রিলেটিভ প্রোনাউনটা কয় প্রকার। আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে পড়ছি যে হু, হুম, হুজ, দ্যাট, হ্যাঁ, হুএভার, তারপর হচ্ছে হোম এভার, এগুলা নিয়ে, ঠিক আছে? তো আমরা এর মধ্যে কয়েকটা প্রকার নিয়ে কাজ করবো যেগুলো প্র্যাকটিক্যাল লাইফে সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ? তার মধ্যে একটা হচ্ছে যে হচ্ছে হু, ঠিক আছে? হু, এই হুটা কোনো বাক্যে কখন ব্যবহৃত হয়? এই হুটা কোনো একটা বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। কথাটা একটু জটিল লাগলো না? সো কিভাবে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তা জানতে আমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে। আচ্ছা, সো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু মি। আচ্ছা, so এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যের এই জায়গাটাতে কি হচ্ছে? হুটা ব্যবহৃত হচ্ছে। ওকে, সো এখানে দেখো তো হুটা কিসের পূর্বে ব্যবহৃত হয়েছে, মানে কিসের আগে? তাহলে তুমি দেখো যে এখানে যে ডিড নামক যে একটা জিনিস আছে, জিনিসটার আগে কিন্তু কি হুটা ব্যবহৃত হয়েছে। এই ডিডটা একটা কি বলতো? এই ডিডটা একটা হচ্ছে কি জানো? একটা হচ্ছে ভার্ব। এটা একটা ভার্ব। ওকে, ডিড মানে হচ্ছে কি করেছিল, তাই না? সো এখন আমাদেরকে বুঝতে হবে যে আহ, এই যে হুটা সে মানে কি এখানে মিন করতে যাচ্ছে। সো দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক হ্যাজ কাম টু মি, অর্থাৎ যে মানুষটা, হ্যাঁ, এই কাজটা করেছিল সে আমার কাছে এসেছিল, হ্যাঁ। সো এখানে হুটা হচ্ছে যে ওই মানুষটাকে নির্দেশ করে, ঠিক আছে? অর্থাৎ হুটা হচ্ছে যে সাবজেক্টকে নির্দেশ করে। তাহলে হু কাকে নির্দেশ করে? ম্যান। হু নির্দেশ করে হচ্ছে যে কি সাবজেক্টকে নির্দেশ করে, সাবজেক্টকে। বুঝতে পারছো? সো হু তাহলে কাকে নির্দেশ করলো? হু নির্দেশ করলো সাবজেক্টকে। সো তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি যে ধরো কোনো একটা বাক্য দেওয়া আছে, তারপর ধরো যে এখানে লেখা আছে সে বাক্যে হু এর পর ধরো একটা ভার্ব দিয়ে দা ওয়ার্ক, এন্ড বাক্যের বাকি অংশটা দেওয়া আছে, ওকে? তার আগে ধরো যে একটা বাকি অংশ দেওয়া আছে। সো তখন এই হু দ্বারা আমরা বুঝবো যে হু এর পর সবসময় কি বসে? সবসময় হচ্ছে ভার্ব বসে।
তো তখন তোমাকে বাক্যটা পড়ে হু এর পর একটা ভার বসাতে হবে। আর এটাই হচ্ছে প্রোনাউনের প্রকারভেদ জেনে ব্যবহারটা শেখার সবচেয়ে বড় মানে উপকারিতা। বুঝতে পারছো? তো চলো এখন আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখি। এখন দ্বিতীয় নাম্বার আমরা শিখবো হচ্ছে হোম। সো হোমের যে একটা ব্যবহার সেটা হচ্ছে যে হোম এর পরে বাক্যে অতিরিক্ত সাবজেক্ট প্লাস কি থাকবে, ভার্ব থাকবে। অর্থাৎ বাক্যে যেখানে হোম থাকবে, হোমের পর একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে অতিরিক্ত। অতিরিক্ত কেন? কারণ কি হোমের আগেও সাবজেক্ট আর ভার্ব থাকবে বাক্যের শুরুতে। অর্থাৎ সাধারণত রিলেটিভ প্রোনাউনগুলো কি করে? রিলেটিভ প্রোনাউনটা করে হচ্ছে যে তোমার একটা সেন্টেন্সকে, ঠিক আছে, দুইটা সেন্টেন্সকে অ্যাকচুয়ালি মাঝখান থেকে যুক্ত করে। অর্থাৎ এই যে একটা সেন্টেন্স আছে, হ্যাঁ, এই সেন্টেন্সটার অতিরিক্ত তথ্য অ্যাড করতে সাহায্য করে। অতিরিক্ত তথ্য অ্যাড করতে সাহায্য করে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউনের কাজ। তো যাই হোক, বাইরে থেকে একটু সাউন্ড আসতেছে। আচ্ছা, তো দেখো হোমের জন্য আমরা একটা উদাহরণ দেখতে পারি। ধরো হোমের উদাহরণ হচ্ছে যে হি ইজ দ্য অনলি ম্যান whom I knew honest. সো দেখো তো হোমটা কোথায় আছে? বাক্যের এখানে। এখন তুমি যদি হি ইজ দ্য অনলি ম্যান একটু যদি লিখো, তাহলে কি এটা বাক্য হয় না? আবার তুমি যদি লিখো যে আই নিউ টু বি অনেস্ট, এটা কিন্তু একটা বাক্য। দুইটা বাক্য বা সেন্টেন্স। সো এই যে অনলি ম্যান, এই যে অনলি ম্যান দেখতেছো, এই অনলি ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কি? এই বাক্যটা। ঠিক আছে? এই যে অনেস্ট সে, ঠিক আছে, অতিরিক্ত তথ্যটা দিচ্ছে। এখন আর এই অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আরেকটা সেন্টেন্সকে অ্যাড কি করতেছে? হুম, যেটা একটা কি রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো? হ্যাঁ। তো এখন দেখো এই যে হোমের পরে কি হয়েছে? হোমের পরে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আই। আই একটা কি সাবজেক্ট, আর নিউ একটা কি মানে জান একটা ভার্ব। তো তাহলে আমরা বুঝলাম যে যখন একটা বাক্য থাকবে, ঠিক আছে, হ্যাঁ, ধরো যে একটা বাক্য আছে ডট 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 হোম, তারপর হচ্ছে তোমার ডট 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 নিউ। ওকে, তো তখন এই যে এখানে একটা ধরো একটা ড্যাশ আছে। সো এই খালি জায়গাটাতে কি বসবে? তখন তোমাকে মনে রাখতে হবে যে হোমের পর সবসময় সাবজেক্ট বসে, কারণ ড্যাশের পর একটা কি ভার্ব আছে। তো ভার্বটাকে নির্দেশ করবে সাবজেক্টটা। ওকে, তো এটাই হচ্ছে তোমার হোমের রুলস। তো চলো এখন আমরা হচ্ছে যে দ্যাট সম্পর্কে জানবো। সো দ্যাট জিনিসটা কিন্তু আমরা বাক্যে অনেক অনেক বেশি কি এটা আমরা বাক্যে কি ইউজ করি। সো কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে এই দ্যাটটা কি বসতে পারে। অর্থাৎ ভার্বের আগেও বসতে পারে দ্যাট, আগে বসলে সাবজেক্ট আর ভার্বের পরে বসলে কি অবজেক্ট। অর্থাৎ কোন একটা সেন্টেন্সে যখন একটা ভার্ব থাকবে, ঠিক আছে, এই ভার্বের তোমার দ্যাট এ আগেও বসতে পারে বা পরে বসতে পারে। আগে বসলে কি সাবজেক্ট, পরে বসলে কি অবজেক্ট। কথা বুঝতে পারছো? সো তাহলে আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে মেবি বিষয়টা একটু ভালো বুঝতে পারবো, তাই না?
আচ্ছা, তো এখানে এটা কিন্তু কি আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুঃখিত, এখানে আমি আসলে ডি যুক্ত হবে। হ্যাঁ, তো আইটা মুছে দাও। ওকে, তো এখানে যে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এই এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি যে দ্যাটটা যেখানে বসেছে, এই দ্যাটের এই পাশে কি আছে, নিউ। নিউ একটা কি, এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, ভার্বের পাস্ট ফর্ম বসছে আর কি, ঠিক আছে, যে আমি তাকে জানতাম। আচ্ছা, তো এখন আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে ওকে, দ্য ম্যান দ্যাট আই স্পোক টু ওয়াজ কাইন্ড মাইন্ডেড। আমি যার সাথে কথা বলতাম সে অনেক কি, কাইন্ড, মন মানসিকতা। আচ্ছা, তো এখানে দেখো তো দ্যাটটা কোথায় বসছে। দ্যাটটা বসছে হচ্ছে যে তোমার এখানে দেখছো যে ভার্ব, ভার্বের আগে। আর স্বাভাবিক ভার্বের আগে তো সাবজেক্ট থাকবে, তাই না? দ্যাট স্পোক তো আর হবে না, দ্যাট আই স্পোক, অর্থাৎ ভার্বটাকে নির্দেশ করবে। সো আইটাকে এই জন্য আলাদা করে আর বলা লাগতেছে না। তুমি এভাবে বলতে পারবা যে দ্যাটটা হচ্ছে যে মানে সাবজেক্টের আগে বসবে, বা তুমি ভার্বের আগে বসলে সবচেয়ে ভালো হয়, এটা মনে রাখলে। কারণ কি, একটা দ্যাট যেহেতু ভার্বের সরি, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে সাবজেক্টের আগেও বসে, তুমি এভাবে বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তোমাকে যেটা বুঝতে হবে যে এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দ্য ম্যান। আচ্ছা, তো এখন আমরা তো জানি যে দ্যাট কিন্তু ভার্বের আগে বসে, আবার ভার্বের পরে বসে, ঠিক আছে? মানে ভার্বের আগে বসলে কি হিসেবে বসে, সাবজেক্ট হিসাবে, আর পরে বসলে বসে হচ্ছে যে কি, অবজেক্ট হিসাবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন দেখো এখানে, এখানে কিন্তু নিউ, নিউ একটা ভার্ব, যে ভার্বের আগে বসছে, ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসাবে বসছে। তো এখানে স্পোক একটা ভার্ব, তার আগে বসছে, বাট সেটা হচ্ছে আরেকটা সাবজেক্টের আগে বসছে, ঠিক আছে? সো তুমি এটা আরেকটা নিয়ম লিখতে পারো যে ভার্বের ভার্ব সাবজেক্ট, সরি, দ্যাট সাবজেক্টের আগেও বসে, ঠিক আছে? সো তাই পরে যেটা বসে, এটার এক্সাম্পলটা আমরা কোথায় পাবো? এটার এক্সাম্পলটা পাবো হচ্ছে ঠিক এই এটার মধ্যেই পাবো। কিভাবে? এই যে দা ম্যান, দা ম্যান একটা কি, দা ম্যান হচ্ছে একটা তোমার রিলেটিভ ক্লজ, ঠিক আছে? রিলেটিভ ক্লজ কি? রিলেটিভ ক্লজ হচ্ছে যে যেটা, যার সম্পর্কে ওই বাক্যে কি তথ্য দেওয়া আছে, ঠিক আছে? তো রিলেটিভ ক্লজ হচ্ছে সবসময় বাক্যের শুরুতে বসলেও এটা আসলে বাক্যের অবজেক্ট হিসেবেই কি আইডেন্টিফাই করা যায়, বুঝতে পারছো? অর্থাৎ যে দ্যাট আই স্পোক টু আস কাইন্ড মাইন্ডেড, হ্যাঁ, আমি যার সম্পর্কে বলছি সে কাইন্ড মাইন্ডেড, সেটা কি একটা ম্যান সম্পর্কে, ঠিক আছে? সো দ্যাট কি করতেছে, ওই ম্যান আর ওই বাক্যের মধ্যে থাকা বিষয়কে কি কানেক্ট করতেছে, অতিরিক্ত তথ্যকে, তাই দ্যাট মাঝে বসছে। তো দ্যাটটা একটা অলরেডি তোমার ক্লজ, আর এটা হচ্ছে তার আগে যেটা দা ম্যান বসে, এটা রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ এর বৈশিষ্ট্য হচ্ছে যে এটা, এটা একটা অবজেক্ট হিসেবে পরিচিত পায়, ঠিক আছে? এটা অবজেক্ট হিসেবে পরিচিত পাইলেও এটা বসে কোথায়, বাক্যের,
বাক্যের শুরুতে। এটা হচ্ছে রিলেটিভ ক্লজের হচ্ছে যে তোমার বৈশিষ্ট্য। সো রিলেটিভ ক্লজ যদি তুমি মনে না রাখতে পারো, হ্যাঁ, যেমন ধরো দ্য ম্যান যদি ড্যাশ দেওয়া থাকে অ্যান্ড আই স্পোক টু ওয়াজ কাইন্ড, তখন তোমাকে বুঝতে হবে দ্য ম্যান, দ্য বয়, দ্য গার্ল, হ্যাঁ হ্যাঁ, দ্য পেন, হ্যাঁ, বস্তু সম্পর্কে বললে, হ্যাঁ, দ্য এনিম্যাল, হ্যাঁ। সো তখন এরপরে দ্যাট বসবে, কারণ দ্যাটই একমাত্র বিষয় যেটা রিলেটিভ ক্লজকে, হ্যাঁ, তোমার আইডেন্টিফাই করতে হেল্প করে, ঠিক আছে, বা অ্যাড করতে কোন বাক্যের বাড়তি অংশের সাথে হেল্প করে। সো এভাবে হচ্ছে যে দ্যাটের ইউজটা হচ্ছে শেষ হয়। সো তারপর যদি তুমি দেখো যে আমরা লাস্ট যদি হুএভার নিয়ে কথা বলি, ফোর, ওকে, একটা ও। সো হুএভারের ব্যবহারটা কি? হুএভার ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ এটা সব সময় বাক্যের শুরুতে বসবে, ঠিক আছে। এখন হুএভার মানে কি? হুএভার মানে হচ্ছে যে যে কাজটা করতেছে, ঠিক আছে। সো লাইক ধরো যে ওকে, সো হুএভার কল্ড ইউ, ঠিক আছে। সো এর মানেটা কি? এখানে কি বাক্যটা কি সম্পূর্ণ হয়েছে? বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয় না। বাক্যটা সম্পূর্ণ করতে হলে তোমাকে বাক্যের সাথে আরেকটু কিছু অ্যাড করতে হবে। একটা হচ্ছে যে তুমি যদি এখানে লেখো যে তোমাকে কল করেছিল, হ্যাঁ, তাকে দয়া করে বলো, ঠিক আছে। তো এখানে কল কে করেছিল সেটাটাই কি মানে হুএভারটা বুঝায়। তো হুএভার হচ্ছে যে যে কাজটা করে, অর্থাৎ ধরো তুমি আমাকে কল দিছো, ঠিক আছে, ইউ। তো তুমিটা হচ্ছে কি হুএভার, তাহলে কল কে করছে? তুমি। তো কাজটা কে করবে? তুমি। বুঝতে পারছো? সো এ হচ্ছে হুএভার। তো এখন হুএভারের ব্যবহারটা কেমন? হুএভারের ব্যবহারটা বুঝতে হলে ধরো আমরা একটা এক্সাম্পল দেখি, ঠিক আছে। আমি দুঃখিত, আমি হচ্ছে যে তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে দিছি। এটা আসলে হবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরেকটা এক্সাম্পল হবে। সো আমরা রাইট এক্সাম্পলটা লিখি। এটা মুছে দিই, কেমন? আচ্ছা, সো হুএভার কামস ফার্স্ট উইল গেট দ্য প্রাইজ, হ্যাঁ। সেখানে দেখো এটা হচ্ছে কি ভার্ব। ভার্বের পূর্বে হুএভারটা কি বসছে। তো হুএভারটা আসলে বাক্যের শুরুতেই বসে বা ভার্বের শুরুতেই বসে। বুঝতে পারছো? তো হোম এবারের বিষয়টা হচ্ছে যে হুএভার আর হোমের মধ্যে পার্থক্য হচ্ছে যে হোম এবার সবসময় কি হয় ভার্বের পরেই বসে, মানে অবজেক্ট হিসেবে বসে। তাহলে আমি একটা এক্সাম্পল লিখি।
আই উইল ট্রাই যখন সে আমার কাছে আসবে, হ্যাঁ, আমি চেষ্টা করব, ঠিক আছে। সো হোম এভার মানে হচ্ছে যে যার উপর কাজটা করা হয়, আর হু এভার হচ্ছে যে যে কাজটা করে, ঠিক আছে। সো এখানে দেখো কাজটা কি করতেছে, আই, তার উপর কাজটা করা হচ্ছে যে, এখানে হ্যাজ ডিউ, আসলে হ্যাজ না, আসলে এটা হচ্ছে হি হবে, তার উপর, ঠিক আছে, সে, তার উপর হচ্ছে কাজটা করা হচ্ছে, মানে চেষ্টাটা তার উপর করা হবে, মানে আমি করব তার জন্য। সো এখানে তুমি দেখো ট্রাই কি একটা ভার্ব, আর এই ভার্বের পরে অবজেক্ট হিসাবে বসছে, আর হুইল একটা কি বলো, একটা অক্সিলিয়ারি ভার্ব, আর আই হচ্ছে সাবজেক্ট। ওকে, সেখানে মূল ভার্বটার পরে হচ্ছে যে কি হোমেভার্বটা বসবে, আর মূল ভার্বটা হচ্ছে কি ট্রাই। ওকে, সো এভাবে হচ্ছে যে তোমার প্রোনাউনের 5টা ব্যবহার শেষ হয়। আর প্রোনাউনের এই হুএভার আর হোমেভারের মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি আছে, ঠিক আছে। ঝামেলাটা হচ্ছে যে কোনটা কখন ব্যবহৃত হবে, আর এই ঝামেলাটা বুঝতে হলে বুঝতে হবে যে হুএভার তুমি এখানে আমরা লিখি হু ভার্সেস হুএভার, আর হোম ভার্সেস হোমেভার। কখন হু আর কখন হুএভার, কখন হোম আর কখন হোমেভার ব্যবহৃত হবে। সো এটা বুঝতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট আসলে কি, কোন একটা বাক্যে যে নাউনটা আগে আসে, হ্যাঁ, এবং তারপরে রিলেটিভ প্রোনাউনকে নির্দেশ করে, সেটাই হচ্ছে যে তোমার অ্যান্টিসিডেন্ট। যেমন ধরো আমি একটা এক্সাম্পল বলি, ঠিক আছে, বা ধরো আরেকটা এক্সাম্পল বলি, ঠিক আছে। তো এখানে একটা জায়গায় হোমের ব্যবহার আছে, একটা জায়গায় হুয়ের ব্যবহার আছে। ওকে, সো এই হুম আর হুটা কখন ব্যবহৃত হয় জানো, যখন বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে। আর এই অ্যান্টিসিডেন্টটা কি জানো, এটা হচ্ছে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট, আর এটা হচ্ছে এই বাক্যের অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে। অর্থাৎ কোন একটা বাক্যে সবার আগে যে নাউনটা থাকে, আই স দ্য ম্যান, আই কি নাউন না, আই হচ্ছে প্রোনাউন, স ভার্ব, আর দা ম্যান হচ্ছে যে একটা কি অ্যান নাউন, এটা একটা কি নাউন। ঠিক তেমনি দা গার্ল একটা কি নাউন। অর্থাৎ বাক্যের শুরুতে যেটা থাকে সেটাই কি অ্যান্টিসিডেন্ট। তো কোন একটা বাক্যে যখন অ্যান্টিসিডেন্ট থাকে, অর্থাৎ তারপরে হচ্ছে কি হোম বা হু বসে। আর হু আর হোম, হু এবার আর হোম এবার কখন বসে, যখন ওই বাক্যে অ্যান্টিসিডেন্ট থাকে না। তুমি যখন ওই হু এবার আর হোম এবার এক্সাম্পলে দেখবা, যেমন আমরা লিখছিলাম হোম এবারে যে আই উইল ট্রাই হোম এবার হি হ্যাজ টু কাম, হি হ্যাজ কাম টু, দুঃখিত।
সো সেখানে তুমি দেখো যে আই উইল ট্রাই হোমএভার। সো এখানে এর আগে কিন্তু আই উইল ট্রাই এর মধ্যে কোনো নাউন নেই, তাই হোমএভারটা বসে গেছে। ঠিক তেমনই আমরা আরেকটা এক্সাম্পল দিছিলাম, এক্সাম্পলটা হচ্ছে যে হুএভার নিয়ে। তো সেখানেও তুমি যদি দেখো কোনো নাউন ব্যবহৃত কি হয়নি। তো এই জন্য বাক্যে ওই অ্যান্টিসিডেন্টটা আছে কিনা সেটা তোমাকে কি বুঝতে হবে, ওই বাক্যে সবার আগে নাউন আছে কিনা। তো এরকম নাউনের পর দ্য ম্যান, দ্য গার্ল, হ্যাঁ, এগুলোর পর যদি একটা ড্যাশ থাকে সেখানে হোম বা হু বসবে। এখন হোম বা হু কিভাবে বসবে? হোম হচ্ছে যার জন্য কাজটা করা হচ্ছে, আর হোম এবার হচ্ছে যার উপর কাজটা করা হচ্ছে, আর হুটা হচ্ছে যে যে কাজটা করতেছে। হু এবারও সেম, যে কাজটা করতেছে। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। আমি যথাসম্ভব চেষ্টা করছি একটু ভেঙে ভেঙে দেখাতে, যদিও বা আমি বোর্ডে ঠিকমতো আসলে মানে কমফোর্টেবলি লিখতে পারিনি, মানে ম্যাথটা লিখতে একটু বেশি সুবিধা লাগে, বাট এক্সাম্পলগুলো লিখতে গেলে কেন জানি একটু আমার মানে শব্দগুলো উপর নিচ হয়ে যায়। তো এতটুকুই ছিল তোমার প্রোনাউন। সো প্রোনাউনের এই অংশগুলা তুমি হচ্ছে যে আমি তোমাকে নোট আকারে হচ্ছে যে দিয়ে দিব। সো তুমি সেখান থেকে হচ্ছে যে নোটগুলা লিখে নিতে পারবা, অথবা তুমি চাইলে এখানে বোর্ডেও লিখে নিতে পারো। ঠিক আছে? কারণ কি আমি বাংলাগুলো এখানে লিখি নে, কারণ লিখতে গেলে আরো অনেক বেশি টাইম লাগবে। তো এর মাধ্যমে প্রোনাউন তোমার শেষ। এরপর হচ্ছে আমরা প্রিপোজিশন নিয়ে কাজ শুরু করবো।